দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান ল্যাবে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবারও ভূমিকম্পে কাঁপল রাজধানী, এবং আপনি তো মধ্যেই জানেন যে কালকেও কিন্তু একটি ভয়াবহ ভূমিকম্পের সাক্ষ্য হয়েছে রাজধানীবাসী, এবং আজ সকালেও কিন্তু আমরা একটি ভূমিকম্পের খবর জানতে পেরেছি, যেটির মাত্রা ছিল 3.3, এবং কিছুক্ষণ আগে যে ভূমিকম্পটা অনুভূত হয়েছে সেটি কিন্তু রিক্টার স্কেলে 5.5 মাত্রার একটি ভূমিকম্প ছিল। এবং এই বিষয়ে আমরা কথা বলতে আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে কালকে একটি ভয়াবহ ভূমিকম্প বলা যেতে পারে, যেহেতু এটা অনেক বছর পরে ধরনের একটা ভূমিকম্প হলো, এবং আজকেও সকালে একটি ভূমিকম্প এবং বিকালেও কিন্তু আমরা একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভব করলাম। এই যে ঘন ঘন ভূমিকম্প, এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? আচ্ছা, গতকালের যে ভূমিকম্পটি ছিল এটা আসলে মাটির 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়েছে। এখন এটা ভারতীয় প্লেট এবং বার্মা প্লেটের সংযোগস্থলে এই কম্পনটি হয়েছে। এখানে আসলে দুটি সাবডাকশন সেগমেন্টের আটকে থাকা শক্তি মুক্তির ফলেই এই ভূমিকম্পটি হয়েছে। আর সাধারণত একটি ভূমিকম্প হলে তারপরে বেশ কিছুদিন আফটার শক হয়, আমরা সেটা দেখি এবং বিশেষজ্ঞরাও বলেন। আর যে ইন্দো বার্মা সাবডাকশন জোনে ভূমিকম্পটি হয়েছে, এখানে এই ভূমিকম্পটি একটি ওয়ার্নিং ইভেন্ট হিসেবে বিশেষজ্ঞরা মনে করছে। তারা বলছে এখানে আরও শতগুণ শক্তি জমা হয়ে আছে, এখানে 7.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। এবং ইতিপূর্বে এই সেগমেন্ট এবং এর আশেপাশে অনেক শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যেটা 1918 সালে শ্রীমঙ্গলে 7 মাত্রার ভূমিকম্প হয়েছে, তারপরে 2003 সালে 5.6 মাত্রার ভূমিকম্প হয়েছে। তো এই যে সেগমেন্টটা আমাদের মানে খুবই বিপজ্জনক, এবং এখান থেকে আরো বড় ভূমিকম্প আসতে পারে। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে বিশেষজ্ঞরা যেমনটা বলছেন যে সামনে বড় ভূমিকম্প কিন্তু হতে পারে। যদি বড় ধরনের একটা ভূমিকম্প হয়, তাহলে মানে আমি যদি স্পেসিফিকভাবে আপনাকে জিজ্ঞেস করি যে কোন জায়গায় আসলে ভূমিকম্পটা বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াতে পারে? না, এটা আসলে ভূমিকম্পটা নির্ভর করবে যেমন ঢাকা সবচেয়ে জনবসতিপূর্ণ এরিয়া, তো এখানে ঢাকাতে ভূমিকম্প হলে তো ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হবে, বিশেষজ্ঞরা সেটাই বলছে। আর ঢাকাও হচ্ছে ওই একটা জোনের মধ্যে আছে, তো এখানেও ভূমিকম্প হতে পারে। বা আশেপাশে যেমন এই ঘোড়াশালে মানে নরসিংদীর মাধবদীতে যে ভূমিকম্পটা হলো, এটাও ঢাকার কাছে 30 কিলোমিটার দূরে। তো এখানের ভূমিকম্পটাও যদি আরও জোরে হয় বা 7.2 বা 8 হতো, সেটা ঢাকাতেও বড় মানে দুর্ঘটনা ঘটতো। আর ঢাকাতে তো আমরা যেটা দেখি যে একটা বিল্ডিংয়ে আগুন লাগলে সেখানে একটা গাড়ি যেতে পারে না, তো আর ভূমিকম্প হইলে তো সেখানে কেউ তো উদ্ধার করার লোকই পাবে না। আচ্ছা, এই যে ভূমিকম্প হলে কিন্তু একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। কখন আমরা দেখছি যে হচ্ছে ভূমিকম্পটা সকালের দিকে হচ্ছে বা দুপুরের দিকে বা রাতের দিকে, এক্ষেত্রে কি মানে কি পরিমাণ মানুষ হতাহত হবে, এটা কি সময়ের উপর নির্ভর করে কিনা? এটা সময়, যেমন রাতে হলে তো সবাই বাসায় থাকে, হতাহতের সংখ্যা বেশি হবে, সেটাই তো করে। কিন্তু দিনের যে কোনো সময় হলে হতাহতের সংখ্যাটা কমে আসে তখন। আচ্ছা, গতকালকে যে ভূমিকম্পটা আমরা দেখেছি, আপনার দৃষ্টিকোণ থেকে একজন সাংবাদিক হিসাবে আপনি এটাকে কিভাবে পর্যবেক্ষণ করছেন? মানে গতকালের ভূমিকম্পটা একটা ওয়ার্নিং। আমার মনে হয় এই ওয়ার্নিংটা কাজে লাগিয়ে আমাদেরকে আরো সতর্ক হতে হবে, বিশেষ করে বিল্ডিংগুলো তৈরির ক্ষেত্রে আরো মানে গভর্নমেন্টের এবং রাজুকের আরো উদ্যোগ নিতে হবে, যাতে সঠিক আইন মেনে এবং বিল্ডিং কোড মেনে বিল্ডিং করা হয়। আমরা যেটা দেখি ঢাকার কোনো বিল্ডিংই কোড মেনে করা হয় না। প্রথমে একটা কোড পাস করে আনা হয় এবং ওই পরবর্তীতে ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির মালিকের ইচ্ছায় সেটা 3 ফিট 2 ফিট করে বাড়ানো হয়। এগুলোর কারণে পুরো বিল্ডিংটাই ঝুঁকির মুখে থাকে। তো এই বিল্ডিংগুলো আইডেন্টিফাই করে, বিল্ডিংগুলো চিহ্নিত করে এগুলো ঠিক করা দরকার, এবং সবাই বিল্ডিং কোড মেনে করলে এই মানে ইয়েটা থাকবে না, মানে ক্ষতির পরিমাণটা কমে আসবে। তখন ভূমিকম্প হলেও এত ক্ষতি হবে না, মানুষ মারা যাবে না। এটা আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন যে কোড মেনে আসলে এই ভবনগুলো করা হয় না, তো সেক্ষেত্রে আসলে কোড মেনে যে করা হয় না, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বা এই বিষয়ে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসন আসলে ওই উভয় দিকটাই দেখে। প্রশাসন ব্যবস্থাও নেয়, কিছু আইওয়াস ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ডেকে এটা নিউজ করে, কিন্তু ওই টোটালি ব্যবস্থা নিলে এটা আর কেউই করতো না। সবাইকে যদি এটার একটা ব্যবস্থা নিত তাহলে আর থাকতো না, এটা কেউই আর কোড ভেঙে এই বিল্ডিং করতে পারতো না। আচ্ছা, ভূমিকম্প যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ, সেক্ষেত্রে আমাদের কোনো হাত নেই, কিন্তু আমরা কিভাবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা
কমাতে পারি আপনার দৃষ্টিকোণ থেকে? ক্ষয়ক্ষতির পরিমাণটা কমাতে হলে সবচেয়ে আগে বিল্ডিং কোড মেনে এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করে বিল্ডিংগুলো তৈরি করা দরকার। আর এই উদ্যোগ গ্রহণ করতে হলে সরকারকেই আগে এগিয়ে আসতে হবে এবং এর সাথে আমাদেরও উদ্যোগ থাকতে হবে। আমরা যারা সিটি ডিলার তারা নিজেরাও এটা মানে সচেতন হতে হবে, বিশেষ করে বাড়ির মালিককে সচেতন হতে হবে যাতে সবাই বিল্ডিং কোডটা মেনে বাড়ি করে। দর্শক, আপনারা শুনছিলেন ভূমিকম্পর কালকের ভূমিকম্প এবং আজকে এই যে পরপর ভূমিকম্প, এই বিষয়ে আমরা কথা বলছিলাম আমাদের নিউজ রুম থেকে সিনিয়র রিপোর্টার মুহিবুজ্জামান ভাইয়ের সাথে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। পরবর্তী আপডেট পেতে আমাদের ডেইলি সানের সঙ্গেই থাকুন।